আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে একটি ভিডিওর পর্যালোচনা করব, যেই ভিডিওতে শাহরিয়ার নাজিম জয় কথা বলছিলেন ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের সঙ্গে। তো শাহরিয়ার নাজিম জয় এর সম্পর্কে একটু আগে বলে রাখি। শাহরিয়ার নাজিম জয় কিন্তু আমার ক্লাসমেট। আমরা আ এইচএসসি লেভেলে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে একই সঙ্গে লেখাপড়া করেছি। তো আমরা একই সেকশনেও ছিলাম। তো সেই সূত্রে ওর সঙ্গে আমার পরিচয় ছিল। খুব যে কাছের বন্ধু ছিল ও আমার তা নয়। কিন্তু একই সেকশনে থাকার কারণে আমাদের সঙ্গে পরিচয়টা ছিল। তো আ আ এখন ও দেখতে পাই অনেক বড় হয়েছে এবং বিভিন্ন মিডিয়া ওয়ার্লডে ও বেশ সুপরিচিত একটি নাম, যেটি অত্যন্ত খুশির কথা। তো এই পার্টিকুলার ভিডিওটি নিয়ে অবশ্য আমি খুব বেশি খুশি হইনি। কারণ এখানে ও কথা বলছিল ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের সঙ্গে, আ যাকে আমি ব্যক্তিগতভাবে আম একজন ডাক্তার, ভালো ডাক্তার তো পরে, ডাক্তার হিসেবেই আসলে ঠিক মানি না। আ আর এই উনাকে উনি ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট, অত্যন্ত উচ্চ পর্যায়ের একটি পদ, এবং সঙ্গে উনি একজন প্রফেসর, যদিও আমি প্রফেসর ব্যাপারটি মানি না। উনাকে প্রফেসর অ্যাম বলে সম্বোধন করে যে সম্মান দেয়া হয়, সেটা দিতে আমি রাজি নাই। সেজন্যই আমি তাকে শুধু ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বলছি। তো আ এই ভিডিওতে জয় উনাকে ১৩ টি প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নগুলোর অ্যাম জবাব আমরা এখন একত্রে দেখব এবং সেগুলোকে আমি পর্যালোচনা করব। তো চলুন শুরু করি। এসএমসি ওরসালাইন এন নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন ডাক্তার, যিনি বাংলাদেশের তারকা ডাক্তার, অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ। অ্যা জয়ের চেহারা দেখে বুঝতে পারছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স এ ও কি বেশ ভালো করেই ধরেছে মনে হচ্ছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে শরীরটার ভেতরে অবস্থাটা খুব ভালো না। যাই হোক, ও যে আমার কাছে এই বিষয়ে কোনো রকম তথ্য চেয়েছে তা নয়। সুতরাং এই পর্যালোচনা এখন বোধহয় খুব না করলেও চলে। কিন্তু যেই বিষয়টি ছেড়ে দিতে পারছি না সেটা হচ্ছে যে, একজন তারকা ডাক্তারের নামটি পর্যন্ত মুখস্থ না করে ইন্টারভিউ নিতে বসেছিস। এটা তো ভালো কাজ হলো না। দেখতে কেমন দেখা গেল যে কার্ড দেখে, দেখে তারপরে নাম উচ্চারণ করছিস। অ্যা ভালো হলো না। যিনি বাংলাদেশের তারকা ডাক্তার, অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ। আপনি ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আপনি সেখানকার মেডিসিন এবং ডায়াবেটিক বিভাগের প্রধান। ডায়াবেটিক এমন একটি অসুখ যে অসুখটির নাম ডায়াবেটিক না। গ গ গ গ আচ্ছা থাক, গালাগাল করব না। অ্যাম অসুখটির নাম হচ্ছে ডায়াবেটিস। আর যার এই অসুখটি হয় তাকে বলা হয় ডায়াবেটিক। তো অ্যাম প্রশ্ন করার আগে এইগুলো নিয়ে একটুখানি ওয়ার্ক করা দরকার ছিল, একটুখানি লেখাপড়া করার দরকার ছিল। একটুখানি তো দেখে-টেখে নিবি। নয়তো এখন ২ একখানা তিতা কথা বলতেই হচ্ছে দেখ। যেটি বাংলাদেশের মানুষের জন্য একটি কমন এবং আতঙ্কজনিত অসুখ। আতঙ্কজনক আ অসুখ, জনিত অসুখ না। অ্যাম হ্যাঁ, খানিকটা আতঙ্কজনক অসুখই আসলে আতঙ্কজনক হারে এটি বেড়ে চলেছে এবং তার পেছনে ভূমিকা রাখছেন ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ এবং ওনার মতন আরও যে ডাক্তার রয়েছেন। আমাদের বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনও এখানে চমৎকার ভূমিকা রাখছে। ডায়াবেটিক রোগীদের সংখ্যা বাড়ানো এবং রোগীদের নিশ্চিত করা যে ডায়াবেটিক রোগীরা যেন বাংলাদেশে ভরে যায়। এই ব্যাপারে ডায়াবেটিক সমিতি চমৎকার ভূমিকা রাখছে। সেখানকার বড় ডাক্তার, কি যেন নাম? প্রফেসর ডাক্তার ফারুক পাঠান। উনার সঙ্গে একবার কথা বলার সৌভাগ্য হয়েছিল। তো সেটা উনার জন্য সৌভাগ্যকর হয়নি বা খুব আনন্দের ব্যাপার ছিল না। আ আমার জন্য ঠিক আনন্দের ছিল না। কারণ যখন আম একজন চিকিৎসক দেখলাম যে বিজ্ঞানকে অবজ্ঞা করেন, বিজ্ঞান মানতে রাজি নন, তখন তার প্রতি আর আমার শ্রদ্ধা থাকে না। তো যাই হোক, এরা হচ্ছেন সেই একই দলের ডাক্তার যারা কিনা ডায়াবেটিস রোগটাকে বাংলাদেশে বাঁচিয়ে রাখার জন্য একেবারে খুব চমৎকার ভূমিকা রাখছেন এবং ডায়াবেটিক রোগীদেরকে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেবার জন্যও চমৎকার ভূমিকা রাখছেন। এবং সে কারণেই আমি ওনাদেরকে যথেষ্ট আম অপছন্দ করি আসলে। সেই রোগের অনেক ডাক্তার এই দেশে থাকলেও ডক্টর ইন্দ্রজিৎকে বলা হয় দ্য বেস্ট। আপনি কিভাবে এই মানুষগুলোর কাছে বেস্ট ডক্টরে পরিণত হলেন?
উনি বেস্ট ডাক্তার পরিণত হয়েছে কারণ হচ্ছে যে, যেই মানুষগুলি এই কথা বলছে, সেই মানুষগুলি আসলে গর্দভ শ্রেণীর মানুষ। এরা ডায়াবেটিস রোগ নিয়ে নিজেরা যে লেখাপড়া করবে বা এই সম্পর্কে জানার চেষ্টা করবে, সে সমস্ত করছে না। বরং উপরের দিকে তাকিয়ে আছে। ডাক্তার, বড় ডাক্তার। উনি এত বড় সাদা আলখাল্লা পড়া আছে। তো উনি যা বলবেন, সেটাই আমরা মেনে নেব। তো আম উনি সেই কথাগুলোকে বলতে পারেন সুন্দর করে। সেই দক্ষতা উনার রয়েছে এবং সেজন্যই তারা মনে করেন উনি সবথেকে ভালো। কিন্তু যে ডাক্তার একটি অসুখকে সারাতেই পারে না, এই অসুখটিকে আমি বিশ্বাস করি যে উনি অসুখটিকে পরিষ্কারভাবে বোঝেনও না। তিনি এই অসুখ চিকিৎসার ব্যাপারে সবথেকে ভালো ডাক্তার হবেন কি করে? এটা অসম্ভব। অনেক ধন্যবাদ। আমি জানি না আমি বেস্ট কিনা। তবে আমি যেটা আপনি বেস্ট না। চেষ্টা করি যে একটু আগে যেরকম বলছিলাম যে টেবিলের এই পারে আর ওই পারে যিনি বসে আছেন রোগী হিসেবে, তাকে যদি আমি মনে করি তিনি আমার বাবা, তিনি আমার মা, তিনি আমার ভাই অথবা বোন, যে কেউ একজন ওই পাশে রোগী হিসেবে বসে আছে। তো তার প্রতি আমার যে অ্যাপ্রোচ হবে, আমার ফ্যামিলি মেম্বারদের প্রতি, প্রত্যেকটা পেশেন্টের প্রতি আমার যদি একই অ্যাপ্রোচ হয়, তাহলে আমি মনে করি যে প্রবলেমটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যায়। এই না। প্রথমত রোগটাকে আপনার ভালো করে জানতে হবে। রোগটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং রোগটা সম্পর্কে সঠিক তথ্য রোগীকে দেবার মানসিকতা থাকতে হবে। এগুলো আপনার কতটা রয়েছে আমি জানি না। নেই বলছি না, কিন্তু কতটা রয়েছে আমি জানি না। আ আর অ্যাম যদি থাকতো মানে যে কারণে এই প্রশ্নটি, যে কারণে আমি নিশ্চিত নই আপনার এই ইনটেনশন এর ব্যাপারে, সেটি হচ্ছে যে এটি জানলে আপনি আপনার নিজের ভাই, বোন, মা, বাবা যদি আপনার টেবিলের উল্টো পাশে বসে থাকে এবং তাকে চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন বা কবরের দিকে ঠেলে পাঠাচ্ছেন, সেটা কেন করছেন? সেটার যৌক্তিকতা কি? আম সেজন্যই আমার প্রশ্নটা আরকি। স্যার আপনি বলছিলেন যে মেডিকেল একটি সায়েন্স হলেও ইট ইজ আর্ট। এই বিষয়ে আপনার আসলে ক্লিয়ারলি আমি বক্তব্য অনেক শুনতে ধন্যবাদ। চাই। মেডিকেল সায়েন্স এটা আমরা বলি যে সায়েন্স থেকে আর্ট বেশি। কারণ হচ্ছে যে কমিউনিকেশন। আসলে দেখেন ডাক্তার আছে, ওষুধের দোকান আছে, ঔষধ আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, কিন্তু আমরা ভালো নাই কেন? অ্যাম সায়েন্স এবং আর্ট এই প্রশ্নে মেডিকেল সায়েন্স উনি বেশ ভালো মতামত দিচ্ছেন। তবে অ্যা আর্টের দিকটাতে উনি যে খুব ভালো নন আমার মতে, সেটি হচ্ছে এই কথাগুলো। উনি যেটা বললেন যে ডাক্তার আছে, ফার্মেসি আছে, ঔষধ আছে, কিন্তু আমরা ভালো নেই কেন? কথা শুনেই মনে হয় যে ভালো থাকতে হলে আমাদের এইগুলোর উপর ভিত্তি করেই তো থাকতে হবে। এইগুলো মিলিয়েই তো আমাদের ভালো থাকা। অথচ ভালো থাকার জন্য কিন্তু এই জিনিসগুলোর দরকার নেই। মানে এই জিনিসগুলো না ছাড়া আমরা ভালো থাকতে পারব না, এটা কিন্তু ঠিক নয়। যখন ২০০ বছর আগে যদি আমরা যাই, তখন তো এইরকম ব্যাপার ছিল না। ১০০০ বছর আগে তো কিছুই ছিল না। তাই না? কিন্তু তখন মানুষ বেঁচেছে। তখন মানুষ ভালো থেকেছে। তো ভালো থাকার জন্যে আসলে ভালো কি করে থাকতে হবে সেটা শিখতে হয়, সেটা জানতে হয়। সেটা এই ডাক্তার, এই ঔষধ, এই ফার্মেসি এগুলোর উপর নির্ভর করে না। তো অ্যা যে কারণে এই আর্ট অংশটা নিয়ে প্রশ্ন তুললাম সেটা হচ্ছে যে শুরুতেই কথাটাকে এইভাবে করে উপস্থাপন করে তিনি মোটামুটি যেটা একটা অ্যাম কি বলবো যে আর্টিস্টিকলি একটা ভুল করলেন সেটি হচ্ছে যে উনি যে আসলে এই ইন্ডাস্ট্রির একজন রিপ্রেজেন্টেটিভ, সাধারণ মানুষের কেউ নন। সেরকম একটা ধারণা আমাদের সামনে দিয়ে দিলেন। যেটা অ্যা ওই আর্ট বলে যে দিকটা, অ্যা মানবিক যে দিকটা, সেই দিকটাকে খানিকটা খর্ব করল। এখানে আমাদের একটা গ্যাপ আছে আমি বলব, যেটা আমরা চেষ্টা করছি ওভারকাম করার জন্য। সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। একজন পেশেন্টের সাথে এনগেজড হয়ে যাওয়া, তার ভেতরে ঢোকা, সে কি চাচ্ছে, তার কষ্টটা কি, এটা বোঝার জন্য ডাক্তার রোগীর সাথে কথা বলবে। এই যে কমিউনিকেশন স্কিল, কেমন? এইটা আমি মনে করি যে একটা বড় অংশ। আসলে স্যার এই বাংলাদেশে এটার গ্যাপ রয়েছে আসলে। আর শুধুমাত্র কমিউনিকেশন স্কিল, রোগীকে বোঝা এর জন্য যে সময় দিতে হয় ডাক্তাররা তো সেটা দিতে মোটেও রাজি নয়। এই তো কদিন আগেই গত সপ্তাহে গিয়েছিলাম ইবনে সিনা যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে কল্যাণপুরে সেখানে। সেখানে গিয়ে একজন প্রফেসর ডাক্তারের সঙ্গে কনসালটেশন এ গেলাম। একজন রোগীকে নিয়ে গিয়েছিলাম। তো আ সেই রোগী যেই মুহূর্তে উল্লেখ করলেন আমার গ্যাস, সঙ্গে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে ফেললেন গ্যাভিসল। তো তখন আমি কনফিউজড। কারণ এই রোগীর যে ইতিহাস তাতে আমি জানি যে উনার গ্যাস্ট্রিক বলতে আমরা যেটাকে বুঝি যে বুক জ্বালা-পোড়া করা, ঢেকুর ওঠা এই সমস্যাগুলি উনার নেই। উনার ক্ষেত্রে সমস্যা ছিল যে উনার আসলে বেশি বায়ু যায়, পাদ হয়। তো এই সমস্যাটিকে উনি মনে করছেন এটা গ্যাসের সমস্যা। যদিও এই সমস্যাটির মূল কারণ হচ্ছে অতিরিক্ত ওই ফাইবার জাতীয় খাবার তিনি খান, ফলে তার গ্যাস হয়। তো অ্যাম তো উনার সমস্যাটা হচ্ছে গ্যাস ওই দিকটাতে। কিন্তু যেই মুহূর্তে ডাক্তার শুনলেন গ্যাস, সঙ্গে লিখে ফেললেন গ্যাভিসল যেটা কিনা আমাদের হজমের উপরে একটি নেতিবাচক প্রভাব ফেলবে।
তো বিষয়টি দেখেই সঙ্গে আমি বিষয়টা ডাক্তারের খানিকটা কি বলে যে দৃষ্টি আকর্ষণ করার জন্য বললাম যে, "উনার কিন্তু বুকে জ্বালা-পোড়া কারো সমস্যা নয়। উনার কিন্তু" তো ডাক্তার থামিয়ে দিয়ে বললেন, "লিখে দিয়েছি তো ঔষধ।" তো তখন আমি খানিকটা হয়ে গেলাম যে চিকিৎসক হিসেবে চিকিৎসাটাকে মানে রোগটাকে নির্ণয় করা অ্যা যে যেটাকে আমরা বলি ডায়াগনোসিস যে উনার আসলে কি হয়েছে সেই বিষয়টা খুঁজে বার করাটা তো চিকিৎসকের দায়িত্ব। সেটা দায়িত্বটাও তিনি যেন রোগীর উপরে দিয়ে দিয়েছেন। রোগী বলেছে গ্যাস, ব্যাস হয়ে গেল। সঙ্গে গেভিসল লিখে দাও। তো কি বলবো অত্যন্ত অ্যাম অ্যা খানিকটা হতাশ হয়েছি। অ্যাম এই ইবনে সিনা মেডিকেল কলেজের মতন একটি মেডিকেল কলেজ সেখানে একজন প্রফেসর বসে আছেন। যিনি আবার বাংলাদেশ ঢাকা ইসেতে না বঙ্গবন্ধু মেডিকেল কলেজ যে আছে মেডিকেল ইউনিভার্সিটি যেটা আমাদের পিজি হাসপাতাল সেইখানকার একজন প্রফেসর। তো এত নামকরা এবং এত কোয়ালিফাইড একজন মানুষ তিনি অ্যা ডায়াগনোসিস যদি নিজে না করে রোগীর উপরে ফেলে রাখেন সেটা লজ্জার কথা। যাই হোক উনাদের আর্টস এর ব্যাপারটাতে সেটা সে কথাগুলো এসে গেল। ডায়াবেটিক রোগটা আসলে কি রোগ? এটা কি জীবন বিধ্বংসী একটি রোগ? নাকি এটি নিয়েও অনেক বড় লম্বা জীবন কাটানো আ সম্ভব? ডায়াবেটিক রোগটি আসলে কি রোগ? আম অ্যা তারপরে এটাকে ওই জীবন বিধ্বংসী কিনা, দীর্ঘজীবন এটা নিয়ে যাপন করা সম্ভব কিনা এই প্রশ্নগুলোতে চলে গেল জয়। কিন্তু উনাকে ফ্রিলি বলতে দিলে বোধহয় সুবিধা হতো। তো ডায়াবেটিসটা আসলে অত্যন্ত ভয়ংকর একটি অসুখ। আম তবে ডায়াবেটিস অসুখটা আসলে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয় এটা মোটেও সেরকম অসুখ নয়। আ এই অসুখ নিয়ে দীর্ঘদিন জীবনযাপন করা যায় এই দাবিটি করা হয়। কিন্তু সঙ্গে বৈজ্ঞানিক গবেষণাতেই প্রমাণিত যে যার ডায়াবেটিস রয়েছে তার আয়ু কমে। একজন সাধারণ সুস্থ মানুষ যে পরিমাণ যেই কয় বছর সাধারণভাবে বাঁচেন আ ডায়াবেটিস রোগীরা তার তুলনায় বেশ কিছু বছর কম বাঁচেন। নির্ভর করে কখন কার ডায়াবেটিস হলো। যদি ২০ বছর বয়সে ডায়াবেটিস হয় তাহলে তিনি হয়তো একরকমের সময় পাবেন। যার ৪০ বছরে ডায়াবেটিস হলো তিনি আরেক রকমের সময় পাবেন। কিন্তু গড়ে ধরে নেয়া হয় যে প্রায় ৭ বছর বয়স আপনার আয়ু কমিয়ে ফেলতে পারে ডায়াবেটিস রোগ। তো কারো ক্ষেত্রে ব্যাপারটা আরো অনেক বেশি দ্রুত ঘটে। যারা নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাদের জন্য খুব দ্রুত ঘটে। আর সারিয়ে তোলার ব্যাপারটা তো এই ডাক্তাররা জানেনই না। উনাদের সামনে এই সারিয়ে তোলার প্রমাণ হাজির করলেও উনারা সেটা মানতে রাজি হন না। তো এই বিষয়ে অবশ্য বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ নেতিবাচক ভূমিকা রাখছে। ডায়াবেটিস রোগটাকে বাংলাদেশে বাঁচিয়ে রাখা এবং সেই রোগীদের উপর ভিত্তি করে বিশাল ব্যবসা গড়ে তোলা, এই কাজে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন চমৎকার কাজ করছেন। কিন্তু রোগীদের উপকার আসলে তারা করছেন না। কারণ এই রোগটির সম্পর্কে সঠিক তথ্য তারা জনগণের মধ্যে প্রচার করছেন না। যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বলি প্লাস কিছু গবেষণা স্টাডিও আছে যেখানে দেখা গেছে যে ডায়াবেটিস রোগী কিন্তু হঠাৎ করে অন্য রোগীর মতো হঠাৎ করে মারা যায় না। সে কিন্তু ডাক্তারের কাছে থাকে, সে জানে যে আমার হাঁটতে হবে, আমার খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, আমার স্মোকিং করা চলবে না, আমার চিনি মিষ্টি খাওয়া যাবে না, আমার ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া চলবে না, আপনার ৬ ঘন্টা ঘুমাতে হবে। এই যে লাইফস্টাইলের একটা বিষয় তার মধ্যে যে ঢুকে যায়, কেমন? সেজন্য কিন্তু হঠাৎ করে ডায়াবেটিস রোগী কিন্তু খারাপ হয়ে যায় না। অন্যরা যেমন কিছু জানি না হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল। ডায়াবেটিস রোগী হয়নি। শুধু আমি বলব যে ডায়াবেটিস সবসময় যে একটা অভিশাপ তা নয়। ডায়াবেটিস একটা আশীর্বাদ হয়ে আসতে পারে আপনার জন্য। ডায়াবেটিসটা কখনোই আসলে আশীর্বাদ হয়ে আসে না। কারণ আ আমরা এই যে নিয়মের মধ্যে জীবন পরিচালনা করা, অ্যা ডায়াবেটিস হয়ে গেলে আপনি এটা করতে বাধ্য। এটা হচ্ছে আপনার ঘাড় ধরে এটা করতে হবে। আপনাকে করানো হচ্ছে। তো এবং দুঃখজনকভাবে ওনারা যেগুলো করতে বলেন সেগুলো করলেও আসলে বিশেষ লাভ হয় না। তো অ্যা কিন্তু একটা মানুষ আমি আমার জীবনকে আমি যেভাবে পছন্দ করি সেভাবে পরিচালনা করব। কিন্তু যদি একটা অসুখ আমাকে বাধ্য করে একটা বিশেষ উপায়ে জীবন পরিচালনা করতে, সেটা তো কিছুতেই আশীর্বাদ হতে পারে না। তাই না? তো আমাদের চিকিৎসকরা যখন এটাকে আশীর্বাদ মনে করেন, অবশ্যই তখন তারা আ সেটাকে সেভাবে ট্রিট করবেন। একটা অসুস্থতা, একটা রোগ তাকে এত ভালো মনে করে যদি চিকিৎসা করতে চান তাহলে তিনি কেমন ডাক্তার? মানে তাহলে জিনিসটা ভালো জিনিস তাহলে আর চিকিৎসা করারই বা দরকার কি, তাই না? তো অ্যাম সঙ্গে তিনি বললেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে ডায়াবেটিসে কিন্তু লোক চট করে মারা যায় না। মারা যায় অন্যান্য রোগগুলোতে। মজার ব্যাপার হচ্ছে হৃদরোগ, উদাহরণে তিনি হৃদরোগের কথা বলেছিলেন। তো হৃদরোগটা যদি কারো ডায়াবেটিস থাকে, তার কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। তো ডায়াবেটিস রোগে আসলে কেউ মরে না। কারোর দেহে যদি ডায়াবেটিস বাসা বাঁধে, তাহলে তার কিডনি যায়, তার হার্ট যায়, তার রক্তনালীগুলো নষ্ট হয়, তার ব্রেইন নষ্ট হয়, তার চোখ নষ্ট হয়, ত্বক নষ্ট হয়, জয়েন্টে গন্ডগোল হয়।
ইত্যাদি, ইত্যাদি লিভারে ফ্যাট জমে লিভার নষ্ট হয়। তারপরে আর কোনটা কথা বাদ দিলাম? অ্যা কিডনির কথা তো আগেই বলেছি। তো এইভাবে করে এই অর্গানগুলো নষ্ট হতে শুরু করে এবং এই অর্গানগুলো নষ্ট হয়ে ধরুন আপনার হৃদরোগ গন্ডগোল হয়ে পট করে হার্ট অ্যাটাক করে মরে গেলেন বা স্ট্রোক করে ব্রেইনের মধ্যে স্ট্রোক হলো তারপরে মরে গেলেন। তো এইভাবে করে রোগী মারা যায় ওই অসুখগুলোতে। কিন্তু ডায়াবেটিসে মরে না। মজার ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিসটাই কিন্তু এই অসুখগুলোর অ্যাম কি বলে যে অ্যাম সেই ভূমি, সেই জমি, সেই শস্যক্ষেত্র যেখানে এই অসুখগুলো হচ্ছে। ঠিক সেটা আসলে পুরোপুরি সঠিক কথা নয়। ডায়াবেটিসের যে কারণ, হৃদরোগের কারণ আসলে একই, ইনসুলিন রেজিস্ট্যান্স। তো উনারা ইনসুলিন রেজিস্ট্যান্স এর ব্যাপারটা আ আমাদের রোগীদেরকে যে সুন্দর করে বুঝিয়ে বলবেন এবং কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স সারানো যায়, সেই বিষয়টি যে বুঝিয়ে বলবেন এটা কখনোই করেন না। দুঃখজনক। আপনার লাইফস্টাইলটা একদম সুন্দরভাবে গড়ে দেওয়ার জন্য কিন্তু ডায়াবেটিস একটা আশীর্বাদ হিসেবে এটা আমি কিন্তু সব ডায়াবেটিক রোগীকে বলি যে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ গট ডায়াবেটিস। এখন আপনার জীবন সুশৃঙ্খল এবং চমৎকার হবে। আমাদের মতো দেশে যেখানে সুশৃঙ্খল, চমৎকার হবে এবং যদি আপনি এই ঘাড় ধরে আপনাকে যেই পথে চলতে বলা হয়েছে, এই পথে চলতে রাজি না থাকেন, তাহলে পটাং করে কিন্তু এইটা যাবে, সেটা যাবে, হাত কাটতে হবে, পা কাটতে হবে, চোখ যাবে, ইত্যাদি, ইত্যাদি। এটা কিছুতেই আশীর্বাদ নয়, এটা সুসংবাদ নয়। আর এম সুসংবাদ হচ্ছে যদি আমরা সুস্থ শরীর নিয়ে আমাদের জীবনটাকে উপভোগ করে যেতে পারি, তাহলে সেটা হচ্ছে একটা সুখের কথা। কিন্তু অসুখ নিয়ে ঔষধ খেতে হবে রে, সময় মতন এটা করতে হবে রে, সময় মতন সেটা করতে হবে রে, খাবার সময় হিসাব করে খেয়েও এর থেকে বেশি খাওয়া যাবে না রে। এত কিছু সেটা মানে সেটা তো বেঁচে থাকা থেকে মানে যন্ত্রণাময় একটা বেঁচে থাকা। সেটা আশীর্বাদ কি করে হয়? মানুষ খেটে খায়, জীবন সংগ্রামে ব্যস্ত। সেখানে আসলে আপনি যখন যাদেরকে যে বিষয়ে কংগ্রেচুলেশনস বলতেছেন, তাদের কলিজা কেঁপে উঠতেছে। কারণ তারা তো আসলে একটা স্ট্রেসফুল লাইফ এর মধ্যে দিয়ে তাদের জীবন পার করতে হয়, তাদের রুটি-রুজি করতে হয়, তাদের ফ্যামিলির স্ট্রেস মেইনটেইন করতে হয়, ফিন্যান্সিয়াল স্ট্রেস মেইনটেইন করতে হয়। এটা বাস্তবতা। এই বাস্তবতার ভিতরে আসলে মিনিমাম একটি ডায়াবেটিক পেশেন্ট কি না করলেই না স্যার, সে বিষয়ে কি একটু বলবেন? এক নম্বর বলব যে একজন ডায়াবেটিক পেশেন্ট তার যদি স্মোক করার অভ্যাস থাকে অবশ্যই ছাড়তে হবে। কারণ স্মোকিং তাড়াতাড়ি করে হার্ট অ্যাটাক, তাড়াতাড়ি করে কিডনি ফেইলিউর এগুলো করা ফেলবে। কেমন? করতেই হবে ডায়াবেটিক স্মোকিং এভয়েড করতে হবে। ২ নম্বর হচ্ছে তাকে ৬ ঘন্টা ঘুমাতে হবে। তাহলে তার শরীরে যে স্ট্রেস হরমোন সেটা অনেক কমে যাবে। যার ফলে তার জটিলতা হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাকে অল্প, অল্প করে বারবার খেতে হবে। অল্প, অল্প করে বারবার খেতে হবে। এটা আবার অ্যাডভার্টাইজমেন্ট। থেকে বিছিয়ে নিই খানিকটা। এই দেখো অ্যাডভার্টাইজমেন্ট চলে যা হোক। আম এই হচ্ছে সর্বনাশ। টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেই ডায়াবেটিসে রোগীর দেহে ইনসুলিন হরমোনটা থাকে মাত্রাতিরিক্ত। স্বাভাবিক মাত্রা থেকে কয়েক গুণ বেশি, ৫ গুণ, ৭ গুণ বেশি। আর রোগীর যে বিভিন্ন অর্গানগুলো, সেগুলো নষ্ট হয় কিন্তু চিনিতে যতটা না নষ্ট হয়, তার থেকে বেশি নষ্ট হয় ইনসুলিনের কারণে। এই দুটো একত্রেই রোগীর বিভিন্ন অর্গানগুলোকে নষ্ট করতে থাকে। তো অ্যাম সেই রোগীকে যদি আপনি ঘন, ঘন খেতে বলেন, তাহলে আসলে রোগীকে ওই মৃত্যুর দিকেই তার রোগটাকে জিইয়ে রাখার জন্যই বলা হচ্ছে। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পূরণ করে। স্যার একটু আমি ইন্টারাপ্ট করি। 3rd নাম্বার 3 তে অল্প, অল্প করে বারবার খাওয়াটা আসলে আমাদের দেশে কিভাবে সম্ভব? সে দুপুরে খায়, সকালে খায়, বিকালে খায়, রাতে খায়। বা কেউ একবেলা মিস হয়ে যায় কাজের চাপে। তো সে আসলে কিভাবে কত ঘন্টা পর কি কত সিস্টেম ঘন্টা পর, খাবে? পর মানে সকালে খেলো ৮টা থেকে ৯টার সময় নাস্তা করতে সবাই বের হয়ে যায়। হুম। এটা কিন্তু আপনার লাইফস্টাইলের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন। যে আপনি অফিসে গিয়ে চা খান না? সাপোজ সকালে ব্রেকফাস্টে নাস্তা করে গেলেন। আর অফিসে গিয়ে আপনি ১১টার সময় চা খেলেন। তার সাথে একটু পেয়ারা অথবা ২ টা বিস্কিট খেলেন। আপনার ১১টা নাস্তা হয়ে গেল। দুপুরে খাবার তো লাঞ্চ সবাই নিয়ে যায় হয়তো অফিসে অথবা যারা বাসায় আসে। খায়। বিকালে আপনি একটু চা নাস্তা করবেন না? চা নাস্তা কেমন? বলতে কি চা বিস্কিট? নাস্তার মধ্যে সেটা বিস্কিট খেতে পারেন, যেকোনো একটা ফল হতে পারে। কেমন? হ্যাঁ? তো এগুলো আপনি নিতে পারেন। আবার রাতের খাবারটা রাতে ৮টা ৯টার সময় রাতের খাবার খেয়ে শোয়ার সময় আপনি ১ কাপ দুধ খেতে পারেন। কেমন? সো এই যে ৬ বেলার খাবার কিন্তু আপনি মোটামুটি খাচ্ছেন তার কিন্তু মানে খুব এটাকে খুব বেশি কিছু না। না অ্যাম এই কোনো ডায়াবেটিক রোগী যদি আমার এই উপস্থাপনা দেখেন, তাহলে উনার এই কথাটাকে যদি অমান্য করেন, তাহলে আপনার ডায়াবেটিস ভালো হতে শুরু করবে। এই যে ৬ বেলা খাওয়ার যে বুদ্ধি, এটা ডায়াবেটিস রোগীর জন্যে একেবারে সাংঘাতিক রকমের একটা অব অম অ্যা ক্ষতিকর উপদেশ আমি বলব। রোগীকে আসলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কেন? একটু আগে যেটা বললাম যে, প্রতিবেলা খাবার পরে আর বিশেষ করে তিনি যেমন বলছেন যে, ফল খাবেন বা বিস্কিট খাবেন। বিস্কুটটা কি দিয়ে তৈরি হয়? গম দিয়ে। তাই না? গমটা কি? আ এক ধরনের শর্করা এবং শর্করাগুলো পেটের মধ্যে গিয়ে হজম হয়েই গ্লুকোজ হয়। যেই গ্লুকোজটা রক্তের মধ্যে মিশে গিয়ে রক্তের গ্লুকোজ বাড়ায় এবং ডায়াবেটিস রোগটা হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজ বেশি। মানে তারপরেও একজন রোগী যার রক্তে গ্লুকোজ বেশি থাকে, তার দেহ গ্লুকোজটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না। সেই রোগীকে যদি আমরা যদি যে কেউ বলেন যে, "ভাই আপনাকে কিন্তু বারে, বারে গ্লুকোজ খেতে হবে।" তাহলে আপনি সেই লোকটাকে কি বলবেন? "বেটা তুই আহাম্মক।" তাই না? কিন্তু একজন ডাক্তার নামের একজন
ডাক্তার পদবীধারী একজন প্রফেসর পদবীধারী বলছেন আমাদেরকে বারবার শর্করা জাতীয় খাবার খেতে। এটা ডায়াবেটিস রোগীর জন্যে ভয়ংকর একটি জিনিস। আর জয় যে কথা বলল যে অনেকেই সময় মতন খেতে পারেন না। ডায়াবেটিস রোগীর জন্যে যদি এই ঘন, ঘন তিনি না খান, সেটাই আসলে সঠিক কাজ। সেটা করাটাই সঠিক কাজ। তো ব্যাপারটা হচ্ছে যে অসুখটিকে আপনি যদি যথাযথভাবে বোঝেন সমস্যাটা আসলে কি, তাহলে চিকিৎসাটা আপনি সঠিকভাবে করতে পারবেন। তো টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে রোগীর দেহে মাত্রাতিরিক্ত ইনসুলিনের অসুখ। ১৫ বছর, ২০ বছর, কারো ক্ষেত্রে ১০ বছর রক্তে যদি মাত্রাতিরিক্ত ইনসুলিন থাকে, তাহলে আমাদের দেহটা ইনসুলিনের সংকেতে কাজ করে না। এবং ইনসুলিনের কাজ ছিল এই রক্তের গ্লুকোজটাকে স্বাভাবিক মাত্রায় রাখা। যখন দেহটা ইনসুলিনের সংকেতে কাজ না করে, তখন গ্লুকোজের মাত্রাটাকে ইনসুলিন আর সঠিক জায়গায় রাখতে পারে না। রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলি। কিন্তু অসুখটা শুরু হয়েছে আরো ১৫ বছর আগে। তো এই এর রক্তের চিনি বাড়ার ১৫ বছর আগে থেকে ইনসুলিনটা বেড়ে আছে। কিন্তু উনারা যেহেতু ইনসুলিন পরীক্ষা করেন না, সেইজন্যে এই ইনসুলিনের দিকে তাকানো না। এবং চিকিৎসা হিসেবে উনারা যে কাজটি যেই কথাটি এইমাত্র বললেন যে ঘন, ঘন খেতে হবে। এই খাওয়ার কারণে ইনসুলিনটা কিন্তু আরো বেড়ে থাকবে। কারণ প্রতিবেলা আপনি শর্করা খেলে রক্তে চিনির মাত্রা বাড়বে, তখন সেটা প্যানক্রিয়াসকে গিয়ে বলবে, "ইনসুলিন দাও।" কারণ ইনসুলিন ছাড়া এই চিনিগুলোকে রক্ত থেকে সরাতে পারছি না। প্যানক্রিয়াস ইনসুলিন দেবে, মাত্রা থেকে অনেক বেশি দেবে। কিন্তু আপনার দেহ ইনসুলিনের সংকেতে কাজ করছে না, ইনসুলিনের কথা শুনছে না। ফলে রক্তে চিনি আটকে আছে। আরো বেশি ইনসুলিন দিলে দেহের ওই রক্ত থেকে চিনি সরানোর কাজটা হয়ে যাবে। কিন্তু এই যে মাত্রাতিরিক্ত ইনসুলিন, সেটা আপনার অর্গানগুলোকে, বিভিন্ন অঙ্গগুলোকে সর্বনাশ করে দেবে, ধ্বংস করে দেবে। মাত্রা মতন ইনসুলিন অত্যন্ত জরুরি, অত্যন্ত উপকারী। মাত্রাতিরিক্ত ইনসুলিন দীর্ঘ সময় সর্বনাশ। না, সামান্য পরিমাণে খেলেই হয়। হ্যাঁ, আপনার এই খাবারটাকে অল্প, অল্প করে বারবার খেলেন আরকি। নাম্বার 4 আপনি 3 তে এই জি, খাবারের জি, কথা জি। বলছেন। নাম্বার 4 নাম্বার কি? 4 হচ্ছে হাঁটাহাঁটি। সপ্তাহে ৫ দিন কেউ যদি ৩০ মিনিট করে হাঁটে, সপ্তাহে 5 দিন হাঁটলেই চলবে। কেউ যদি অনেক ব্যস্ত থাকে, খুব বিজি পার্সোনালিটি, উনি যদি সপ্তাহে ৩ দিন সময় বের করতে পারেন, তাহলে ৫০ মিনিট করে সপ্তাহে ৩ দিন, তার মানে সপ্তাহে ১৫০ মিনিটের কোটা যদি কেউ ফিল আপ করতে পারে হেঁটে, ডায়াবেটিসের জন্য হাঁটার যে বেনিফিট, ফুল বেনিফিট উনি পেয়ে তো যাবেন। সেই হাঁটাটা হাঁটা। ডায়াবেটিক রোগীরা, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিক যারা, তারা সাধারণত হন মোটা। তো এবং ওজন তারা কমাতে পারেন না। এবং কমাতে পারার কোনো যৌক্তিক কারণও নেই। কারণ হচ্ছে এই যে ৬ বেলা খাওয়ার কথা বললেন, এই ৬ বেলা খাওয়ার কথা বললে রক্তের মধ্যে প্রতিবেলা খাওয়ার পরেই ইনসুলিন হরমোনটা বাড়বে। একবার হরমোনটা বাড়লে পরবর্তী ৪, ৫, ৬ ঘন্টা কারো, কারো রক্তে এটা থেকে যাবে। তো এই যেই সময়টা এটা রক্তে থাকবে, এই সময়টাতে দেহের চর্বি ভাঙাকে ইনসুলিন বন্ধ করে রাখবে এবং দেহে চর্বি জমার প্রক্রিয়াকে সে চালু রাখবে। ফলে রোগী মোটা থেকে মোটাতর হবে। বাচ্চা হাতি থেকে বড় হাতি হবে। আর এইরকম একজন লোক যার ওজন বেশি, সে যখন রাস্তায় হাঁটার চেষ্টা করবে, তার প্রচণ্ড কষ্ট হবে এবং তার বিভিন্ন রকমের ইনজুরি হওয়ার, বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ার, তার জয়েন্টগুলোতে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যদি টাইপ 2 ডায়াবেটিক রোগী আপনি হন, যে আপনার ওজন বেশি নয়, ওজন মাপ মতন রয়েছে, তাহলে আপনি হাঁটতে পারেন। হাঁটাটা উপকারী। কিন্তু হাঁটাটা সবার জন্যে নয়। টাইপ 2 ডায়াবেটিস যার ওজন বেশি তার হাঁটা উচিত নয়। তার পরিবর্তে তার ১ম এ খাদ্যাভ্যাস পরিবর্তন, মাঝে, মাঝে উপোস করা, উপোস করাটাকে বারবার ব্যবহার করা। যারা আমরা মুসলিম রয়েছি, আমরা রোজা রাখতে পারি। আ এই জিনিসগুলোকে বারবার ব্যবহার করা এবং খাবার থেকে শর্করা জাতীয় খাবারগুলোকে সরিয়ে দেওয়া, কমিয়ে দেওয়া যতটা সম্ভব। যদি সেটা আমরা করি, তাহলে এই যে ইনসুলিন বেড়ে থাকার যে সমস্যাটা, ইনসুলিন রেজিস্ট্যান্স যেখান থেকে হয়েছে, সেই সমস্যাটা কমে যায়। আমি যদি চিনি না খাই, চিনি মানে যেই খাবার খেলে রক্তে চিনি বাড়ে, সেই খাবারগুলো যদি না খাই, তাহলে রক্তে চিনি বাড়ে না। চিনি না বাড়লে ইনসুলিনের প্রয়োজন পড়ে না। ইনসুলিনের প্রয়োজন না পড়লে ইনসুলিন যে সর্বক্ষণ বেড়ে থাকে, সেই ঘটনাটা ঘটে না। ফলে ইনসুলিনের মাত্রাটাও নেমে আসে এবং দেহ যখন এই সর্বক্ষণ ইনসুলিন উপস্থিত এই অবস্থা থেকে বেরিয়ে আসে, তখন দেহ আবার, দেহের বিভিন্ন অঙ্গগুলো আবার ইনসুলিনের সংকেতে কাজ করতে শুরু করে। যেটাকেই তখন আমরা বলি ডায়াবেটিস রিভার্স হয়ে যাওয়া, ডায়াবেটিসটা সেরে যাওয়া। ঔষধ ছাড়াই তখন রক্তের চিনির মাত্রা স্বাভাবিক অবস্থায় থাকে। কোনো রকম ঔষধ প্রয়োজন পড়ে না। তো সকলের ক্ষেত্রেই এটা হবে তা বলা যায় না। যদি কারো ৩০ বছরের পুরনো ডায়াবেটিস হয়ে থাকে, তাদের ক্ষেত্রে হয়তো এই পরিমাণ আমরা সুবিধা পাবো না। কিন্তু ইনসুলিন ছাড়াই তারা
সামান্য কোনো ঔষধ নিয়ে মেটফর্মিন ব্যবহার করে নিজেদের স্বাস্থ্যটাকে, রক্তের চিনিটাকে ঠিক রাখতে পারবেন। এইরকম অবস্থায় আসা অত্যন্ত সহজ। কিন্তু এনারা সে কথা বলেন না। রোগীর ক্ষতি হয়। এটা কি ঘাম ঝরানো হাঁটা নাকি নরমাল হাঁটা? ঘাম ঝরাতে হবে কি হবে একেকজনের কিন্তু একরকম থ্রেশহোল্ড ঘাম ঝরার। সে যে সারাদিন ঘরের মধ্যে বসে থাকে সে এখান থেকে এখানে গেলে ঘর পরিবর্তন করলেই সে ঘেমে যায়। যে অ্যাথলিট সে হচ্ছে যে ১ মাইল হেঁটেও তার ঘাম আসে। সুতরাং ঘামটা কোনো ফ্যাক্টর না। আপনি যে হাঁটছেন সেই হাঁটাটা আপনি আপনার নরমাল থেকে দ্বিগুণ স্পিডে হাঁটবেন। নরমাল যে স্পিডে হাঁটে তার থেকে দ্বিগুণ স্পিডে। অথবা আপনি যদি পালস দেখতে পারেন তাহলে এটা কিন্তু খুব কঠিন ব্যাপার না। পালস দেখতে পারেন সাপোজ আপনার ৭০ পালস বিট চলছে। আপনি হাঁটবেন এমন স্পিডে যেন আপনার পালসটা ডাবল হয়। ১৪০ পালস হলো আপনার দেখলেন। অথবা এখন তো অনেকের হাতে ঘড়ি থাকে পালস দেখা যায়। কেমন আপনি দেখলেন যে হাঁটার আগে কত পালস? আপনি হাঁটতে, হাঁটতে দেখলেন যে হ্যাঁ এখন ১৪০ মানে এই স্পিডটা আপনার জন্য ঠিক আছে। স্যার আপনি মেটাবলিক ডিজিজ সম্পর্কে মেটাবলিক ডিজিজের ডিসকাশনে যাওয়ার আগে এই যে হাঁটার কথা বললেন এবং একটা ঘড়ির কথা বললেন তাতেই এই কথাটা আমার মনে এলো। অ্যা বাংলাদেশে আমরা টেকনোলজিগত দিক থেকে বা কারিগরি দিক থেকে আমাদের অনেক উন্নতি হয়েছে দেখেছি। বিভিন্ন দেশের বিভিন্ন নতুন, নতুন যে আবিষ্কার যেগুলো হচ্ছে সেগুলো অনেক কিছুই বাংলাদেশে চলে আসে। নতুন, নতুন গাড়ি, অ্যাম রেঞ্জ রোভার গাড়ি বাংলাদেশে দেখে আমি অবাক হয়েছিলাম। তো এরকম অনেক জিনিস আসে। কিন্তু কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর নামে একটা যন্ত্র যেটা রোগীর ইসের মধ্যে বাহুতে, বাহুর পেছন দিকটাতে লাগিয়ে রাখতে হয় এবং তারপরে সেটা দিয়ে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ওই ডিভাইসটাকে রিড করে আপনার রক্তে কখন চিনির মাত্রা কত ছিল এই তথ্য পাওয়া যায় এবং এই যন্ত্রটা আ এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা প্রতি ২ মিনিটে কোনোটায় প্রতি ৫ মিনিটে পরপর আপনার রক্তে কতটা চিনি রয়েছে সেই মাপটা হিসেব করে এবং রেকর্ড রাখে। নিজের তথ্য ভান্ডারে জমা রাখে। তারপরে আপনি ওই মোবাইল ফোন দিয়ে এটা স্ক্যান করলে দেখতে পাবেন যে কখন আপনার চিনি বেড়েছিল, কখন কমেছিল ইত্যাদি। এই যন্ত্রটা পশ্চিমে আমেরিকাতে, ইউকেতে, ইউরোপে এই যন্ত্রের ব্যবহার ডায়াবেটিসের ক্ষেত্রে একটা সাংঘাতিক পরিবর্তন নিয়ে এসছে। কারণ রোগীর গায়ে যখন এটা লাগিয়ে দেওয়া হচ্ছে, তারপরে রোগী ওই কৌতূহলবশেই দিনে হয়তো ২ বার, ৩ বার, ৫ বার স্ক্যান করছেন। আর ঘটনাটা অত্যন্ত সহজ। কোনো খোঁচা দিতে হচ্ছে না, কোনো ওই স্ট্রিপ লাগছে না, রক্ত বার করতে হচ্ছে না। শুধু মোবাইল ফোনটা নিয়ে স্ক্যান করবেন এবং স্ক্যান করে রিপোর্টটা দেখবেন। সেই রিপোর্ট দেখলে আপনি কিছু একটা খেলেন, খাওয়ার ১০ মিনিট পরে স্ক্যান করলেন। স্ক্যান করে যদি দেখেন যে চিনিটা সাঁই, সাঁই করে বাড়ছে, তখন আপনার মনে পরিষ্কার ধারণা জন্মে গেল যে এই খাবারটা থেকেই আপনার স্পাইকটা হচ্ছে। তখন দেখা যায় রোগী পরবর্তীতে এই খাবারের আর খায় না। আমাদের দেশে ডাক্তাররা খুব রিকোয়েস্ট করছেন, "আপনি এটা খাবেন না, ওইটা খাবেন না, এটা খাবেন না, ওইটা খাবেন না।" কিন্তু রোগী যেহেতু আসলে খেলে কি হয় সেটা দেখতে পান না, সে কারণে তারা খেয়েই ফেলেন। তারা মনে করেন, এইটা একটু খেলে কি হবে?" কিন্তু ওই যন্ত্রটা ব্যবহার করে যদি ফিডব্যাকটা লোকে পায়, দেখতে পায় যে শরীরে কি হচ্ছে, তাহলে কিন্তু মানে এমনিতেই লোকে এই জিনিসগুলো খাওয়া ছেড়ে দেয়। ফলে ডায়াবেটিস সারানোটা অনেক সহজ হয়ে যায়। তো বাংলাদেশে অনেক যন্ত্র আমি দেখেছি। কিন্তু কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর আমাদের দেশে এখনো পাইনি। অত্যন্ত দামি, দামি অত্যন্ত নতুন টেকনোলজির ইনসুলিন হরমোন আমাদের দেশে পাওয়া যাচ্ছে। হরমোন বিক্রি হচ্ছে। কিন্তু এই বারডেম বা এই যে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন তারা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর যে বাংলাদেশে আমদানি করে সাধারণ রোগীদের মধ্যে এটাকে প্রচলন মানে ছড়িয়ে দেবে, রোগীদেরকে এটা ব্যবহারে উৎসাহিত করবে, সেটা কিন্তু আমি দেখতে পাইনি। যেটা অত্যন্ত আ মজার ব্যাপার। কি জানি ব্যবসা চালিয়ে রাখতে গেলে ইনসুলিনের ব্যবসাটা অনেক ভালো ব্যবসা। আর গ্লুকোজ মনিটর দিয়ে রোগীর সংখ্যা যদি কমিয়ে ফেলি, রোগীরা যদি নিজেদের মধ্যে নিজেরাই জেনে যায় কোন খাবার খেলে তার জন্য ক্ষতি এবং সেই খাবার খাওয়া বন্ধ করে দেয়, তাহলে তো ব্যবসা হবে না। তো সেই দিক থেকে অবশ্য অ্যা অ্যা বাঙালির মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এটা একটা বেশ ভালো ব্যবস্থা। আর এই করে, করে মোটামুটি নতুন, নতুন হাসপাতাল হচ্ছে। বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের কত হাসপাতাল এখন হয়েছে, তাই না? বারডেমের হাসপাতাল দিয়ে শুরু হয়েছিল। এখন বিভিন্ন জেলায়, জেলায়, উপজেলায় পর্যন্ত বাংলাদেশ ডায়াবেটিক সমিতির হাসপাতাল রয়েছে। যেখানে চিকিৎসাটা হচ্ছে এই যে একটু আগে এই ডাক্তার সাহেব যে কথা বললেন ঠিক সেই চিকিৎসাই হচ্ছে। ফলে রোগী সারছে না, রোগী সংখ্যা বরং বাড়ছে। বলছিলেন অফ দ্য স্ক্রিন যে এক ধরনের রোগ আছে যে একটা হলে আরেকটা এরকম ৫-৬ টা রোগ হয়। স্যার এই ডায়াবেটিক হলে আর কি রোগ একসাথে আসলে বাসা বাঁধার খুবই সম্ভাবনা থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ডায়াবেটিক হলে আর কি রোগ বাসা বাঁধে? এগুলো কিন্তু কমন সয়েল হাইপোথিসিস বলি। একই জমির ফসল। ঠিক আছে? বা যেমন একই ডায়াবেটিস মার একই সন্তান। মার সন্তান। যেমন ডায়াবেটিস যে কারণে হয়, প্রেশার একই কারণে হয়, কোলেস্টেরল একই কারণে হয়, হার্টের রোগ একই কারণে হয়, ইউরিক অ্যাসিড একই কারণে হয়। এই যে ডিজিজ গুলো মোটা হয়ে যাওয়া সেটাও একই কারণে হয়। রাতে ঘুমের মধ্যে নাক ডাকা একই কারণে হয়। এইগুলো হচ্ছে যে গ্রুপ অফ ডিজিজেস সবসময় চেষ্টা করে যে একসাথে থাকার জন্য। মজার ব্যাপার খেয়াল করবেন যে এই সমস্ত রোগগুলোর কারণ একই কারণে হয় উনি বারবার বললেন। কিন্তু কারণটা কি সেটা কিন্তু বললেন না।
কারণটা কি যদি ব্যাখ্যা করে বলতে হয়, তাহলে ওনাকে বলতে হবে যে রোগীর দেহে অতিরিক্ত ইনসুলিনের কারণে এই অসুখগুলো হয়। তো যদি এই কথা উনি বলেন, তাহলে তারপরেই যদি আবার বলতে হয় যে ডায়াবেটিস রোগীকে তাই আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করি। ইনসুলিনের কারণে যেই অসুখগুলো হয়, সেই অসুখকে চিকিৎসা করার জন্য আমরা ইনসুলিন দিই। শুনলেই কেমন মনে হয় না যে এটা কেমন বেয়াক্কেলে কথা? সেজন্যে কমিউনিকেশনে এখানে কিন্তু উনি অত্যন্ত দক্ষ। এখানে ওই কমিউনিকেশনের যে আর্ট সেটা আমরা দেখতে পেলাম যে উনি ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন আধিক্যের যে সমস্যাটা সেটা সম্পর্কে কোনো টুশব্দ করলেন না। কারণ সেই কথাগুলো বললে গন্ডগোলটা বেঁধে যেত। সাধারণ মানুষ বুঝে ফেলত যে চিকিৎসা যেটা হচ্ছে সেটা আসলে অপচিকিৎসা। এবং লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে ১ নম্বর সলিউশন এটার। মানে এক গুলিতে আপনি অনেক পাখি মারতে পারবেন। সেটা শুধু লাইফস্টাইল সলিউশনটা কিসের সমাধান? কিসের সমাধান? কারণটাই তো ১ম এ বুঝতে হবে। কারণটা না বুঝে আমি কি সমাধান করব? উনি কারণটা কিছুতেই বলবেন না। একই কারণ কিন্তু কারণটার নামটা উল্লেখ করবেন না। কারণ হচ্ছে যদি নামটা উল্লেখ করেন তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কথাটা আসবে। তাহলেই সর্বনাশ। ইনসুলিন বেচবেন কি করে তাহলে রোগীর কাছে? ইনসুলিনের কারণে এই অসুখ হয়েছে। এইজন্য আপনাকে আমি আরো ইনসুলিন দিচ্ছি। হুম। লাইফস্টাইল লাইফস্টাইল মডিফিকেশন। মডিফিকেশন দিয়ে প্রত্যেকটা ডিজিজ কিন্তু আপনি অনেকখানি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। লাইফস্টাইল মডিফিকেশনের কিছু স্যার পয়েন্ট যদি যেমন একটু যদি আমি বলি বলেন। পয়েন্ট, সাপোজ আপনি ব্যালেন্স ডায়েট খেতে হবে। ট্র্যাডিশনালি দেখবেন যে অনেক বলা হচ্ছে যে আপনি কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন, শুধু ঘি, মাখন এগুলো খান। ভেরি হার্মফুল। এই ব্যাপারটিতে উনি ৩ বছর আগে এখন আরো বোধহয় বেশি একটি ভিডিও করেছিলেন। কিটো ডায়েট সম্পর্কে বাস্তবতা এরকম একটা ইস্যুতে দ্য ট্রুথ অ্যাবাউট কিটো ডায়েট এই নামে একটি ভিডিও করেছিলেন। জেনেসিস অনলাইন মেডিকেল স্কুল বা কিছু একটা তাদের তরফ থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল এবং যেটির একটি রিভিউ আমি এর আগে করে দিয়েছিলাম। এবং সেই ভিডিও দেখেই আসলে উনার প্রতি একজন অধ্যাপক হিসেবে উনাকে আমি সম্মান করা ছেড়ে দিয়েছি। অ্যা ছেড়ে দিতে বাধ্য হয়েছি আসলে। কারণ উনি সেখানে যে তথ্যগুলো উপস্থাপন করেছেন, তাতে উনার খানিকটা নীচ মানসিকতার পরিচয় আমি পেয়েছি। আবার বৈজ্ঞানিক গবেষণাপত্র কিভাবে পড়তে হয়, পড়ে সেটা কিভাবে উপস্থাপন করতে হয়, সেই বিষয়ে দেখেছি যে উনার আসলে যথাযথ জ্ঞান নেই। আমি ডাক্তারও নই। আম কিন্তু এই বিষয়গুলো নিয়ে সামান্য যা লেখাপড়া করেছি, তাতেই দেখতে পেয়েছি যে উনি সাংঘাতিক রকমের আম ভুল কতগুলো তথ্য মানুষের সামনে তুলে ধরেন। যেটা অত্যন্ত ক্ষতিকর এবং এইরকম একজন লোক যে আসলে বৈজ্ঞানিক গবেষণা ঠিক পড়তে পারে না, গবেষণার গুরুত্ব বোঝে না এবং আ এই গবেষণার যে সারমর্ম সেটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা উচিত সেটা যে বোঝে না, তাকে অধ্যাপক বলবেন আপনি কি করে? আমি সেজন্য উনাকে অধ্যাপক মনে করি না। তো চলুন শুনি উনি কি বলেন। আমাদের দেশে ট্র্যাডিশনালি আমরা 85% কার্বোহাইড্রেট খাই। কেউ যদি 70% এর বেশি কার্ব খায় অথবা 40% এর কম কার্বোহাইড্রেট তাহলে কিন্তু হার্ট অ্যাটাকে তার মৃত্যুর ঝুঁকি স্যার বাড়তে 40 পারে। এবং 70 এই যে একটি উপাত্ত আমাদের দিলেন যে ৭০ থেকে বেশি এবং ৪০ থেকে কম যদি শর্করা কেউ খায় তাহলে তাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এই অ্যা যে গবেষণাটি সেই গবেষণাটি আসলে শুনলে আপনার কাছে একজন ডাক্তার বলছেন, ঢাকা মেডিকেল কলেজের একজন অধ্যাপক বলছেন এই কথাটা। যেকোনো সাধারণ মানুষ তাহলে এই কথাটিকে একেবারে শুধুমাত্র উনার মুখের কথার কারণেই এটাকে বিশ্বাস করবে। অথচ এই কথাটা মানে ওই ভাগাড়ে ফেলে দেওয়ার মতন কথাও না। মানে নর্দমার কথা একটা। এটা সাধারণ মানুষের জন্যে উপস্থাপন করার কথাই না। তো এটা একটা epidemiological study থেকে এই উপাত্ত পাওয়া গিয়েছিল এবং সেই epidemiological যে স্টাডি গুলো, সেগুলো অন্য নাম হচ্ছে hypothesis generating study। এই গবেষণাগুলো এর কাজ হচ্ছে যে সম্ভাব্য কোনো কারণ, কোনো রোগের সঙ্গে কোনো ঘটনার কারণ যে আমাদের এই অভ্যাসের সঙ্গে এই রোগ, এই খাদ্যের সঙ্গে এই রোগ, এইরকম কোনো সম্পর্ক আছে কিনা তার সংকেত মানে সম্ভাব্যতা নিয়ে অ্যাম খানিকটা একটা প্রজেকশন দেওয়া বা এটা একটা নির্দেশ করা। তো কিন্তু এই জাতীয় স্টাডি থেকে এই জাতীয় গবেষণা এগুলো কিন্তু পরীক্ষামূলক গবেষণা নয় এবং সেজন্য এগুলো আসলে বৈজ্ঞানিক গবেষণাই নয়। এগুলো হচ্ছে এক ধরনের আন্দাজ। তো এই আন্দাজগুলো থেকে যে উম এই নির্দেশনা বা সংকেত আমরা পাই, এই সংকেতগুলো আসলে বের করা হয় যারা পরীক্ষাভিত্তিক গবেষণা করেন তাদের জন্যে। যেন তারা এই গবেষণা থেকে যে আন্দাজটা দেয়া হলো, সেই আন্দাজটা যদি খুব শক্তিশালী আন্দাজ মনে হয় যে দুটো ঘটনার মধ্যে সম্পর্কটা খুব শক্তিশালী মনে হচ্ছে, তখন তারা করতে পারেন যে তাহলে আমরা এই দুটো ঘটনাকে নিয়ন্ত্রণ করে একটি পরীক্ষা করি। তো এটা হচ্ছে
এই যে epidemiological study থেকে যে ফল আমরা পাই, সেই ফলটা হচ্ছে আসলে গবেষকদের জন্যে তৈরি করা। এটা সাধারণ মানুষের জানারই কথা না। সাধারণ মানুষের এটা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। এটা সাধারণ মানুষকে জানানোর কোনো কারণই নেই। কারণ এইগুলো হচ্ছে hypothesis generating study। দুর্ভাগ্যবশত আমাদের যে পত্রিকাগুলো রয়েছে, বড়, বড় মিডিয়া আউটলেট গুলো রয়েছে, সেগুলো এই খবরগুলোকেই বড় করে ছাপায়, যাতে করে আপনি আমি ঝাঁপিয়ে পড়ে দেখি। খবর পড়ি, তাদের ভিডিওগুলো দেখি এবং নিজেরা বোকা বনি আরকি। তো ঠিক সেরকমই একটি স্টাডির কথা তিনি এখানে বললেন, যেখানে দেখা গিয়েছিল যে ৭০% থেকে বেশি কার্বোহাইড্রেট যারা খায়, তাদের হৃদরোগের ঝুঁকি বাড়ে। আবার ৪০% থেকে কম যারা খায়, তাদের অ্যাম আ ঝুঁকি বাড়ে। মজার ব্যাপার হচ্ছে যে এইখানেও কিন্তু মেডিকেল সায়েন্স যে কখনো সায়েন্স, কখনো আর্ট, এই যে ব্যাপারটি সেটি একটি ভূমিকা রাখে। কেমন? মেডিকেল সায়েন্সে এই যে less than 40% এ আমরা ক্ষতি দেখতে পাচ্ছি, more than 80% এ লাভ দেখতে পাচ্ছি বা ক্ষতি দেখতে পাচ্ছি, এই কথাগুলোকে পরীক্ষা না করে বলা যায় না। এবং পরীক্ষা যদি কোনো গবেষণায় পরীক্ষাও করা হয়, তাহলেও ওই গবেষণার যে ফলাফল, সেই ফলাফলটাকে সবসময় পড়তে হয় এইভাবে যে, গবেষণার যাই ফলাফল হলো, সেই ফলাফলটা বলে তারপরে শেষে বলতে হয় যে, "আমরা যে পরীক্ষাটি করেছিলাম, সেই পরীক্ষার ভিত্তিতে, সেই পরীক্ষায় যে অ্যাম ভাবে আমরা পরীক্ষাটিকে সাজিয়েছিলাম, সেইভাবে সাজানোর কারণে এই ফল পেয়েছি।" কারণ ঠিক একই পরীক্ষা যদি অন্য কেউ অন্যভাবে সাজায়, তাহলেও একই ফল নাও আসতে পারে। সেজন্যে পরীক্ষামূলক গবেষণাও যদি হয়, যে গবেষণা এই epidemiological গবেষণা থেকে পরীক্ষাভিত্তিক গবেষণা experimental study যেগুলো, সেগুলোর গুরুত্ব অনেক বেশি। কিন্তু তারপরেও সেইগুলোর ফলাফলকেও যখন কারো কাছে উপস্থাপন করা হবে, তখন বলা হবে যে, যেই সমস্ত শর্ত মেনে পরীক্ষা করা হয়েছিল, সেই শর্তগুলো মেনে আমরা এই ফলাফল পেয়েছি। অর্থাৎ শর্তগুলোর ব্যাপারটাতে সবসময় গুরুত্ব দিতে হবে। তো ৪০% থেকে কম শর্করা খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। ৩০% খেলে ঝুঁকি বাড়ে। ২৫% খেলেও ঝুঁকি বাড়ে। কিন্তু ২০% নামিয়ে আনলে, ১৫% নামিয়ে আনলে, ১০% নামিয়ে আনলে ফলটা পুরো উল্টে যায়। তো যেই গবেষণার কথা উনি বললেন, সেখানে কেউই আসলে ১০%, ৫% বা শর্করা না খাওয়া এরকম করেননি। তো ফলে তারা যে ফল পেয়েছেন, সেই ফলটা হচ্ছে আন্দাজের ফল। আর সেই আন্দাজকে একজন প্রফেসর সাধারণ মানুষের কাছে নির্ভরযোগ্য তথ্য হিসেবে উপস্থাপন করছেন। মানে এর থেকে লজ্জার বিষয় আর হতে পারে না। সাধারণ মানুষ কিভাবে বুঝবে? 40 এবং 70 সাধারণ কিভাবে বলছি, যে প্লেট মডেল। প্লেট মডেল। একটা প্লেটের মধ্যে যদি আপনি ৪ ভাগে ভাগ করেন, হুম। ঠিক আছে? ৪ ভাগের তো সাধারণ মানুষ কিভাবে বুঝবে তাদের কতটা খাওয়া দরকার, কোন জিনিসটা কখন খাবে? তো তাতে উনি বলেন এই প্লেট মডেল ব্যবহার করতে থালা ব্যবস্থা, সেটা কি থালাটাকে ৪ ভাগ করে ফেলতে হবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে থালাটা কি এত বড় হবে না এতটুকু হবে? নাকি এতটুকু হবে? আমরা তো সেটা বুঝতে পারছি না। একেকজনের থালার মাপ একেক রকম, তাই না? সুতরাং শুরুতেই বুঝতে পারছেন যে বিষয়টা ঠিক নির্ভরযোগ্য হবে না। একেকজন একেক রকমভাবে ভাববে। কেউ বলবে স্ট্যান্ডার্ড প্লেট। স্ট্যান্ডার্ড প্লেটে যদি কারো পেট না ভরে তাহলে কি হবে? আচ্ছা, এবারে চলুন প্লেটে ভাগ করছেন উনি কিভাবে সেটাই এবার শুনি। অর্ধেক আপনি সবজি নিলেন। ৪ ভাগের ১ ভাগ আপনি প্রোটিন, কেমন মাছ, মাংস এগুলো নিলেন। আর 4 ভাগ আপনি যদি ভাত নেন, তাহলে কিন্তু আপনার 40-50% কার্বোহাইড্রেট টোটাল ক্যালোরি কিন্তু আপনার হয়ে যাচ্ছে। ১ম অর্ধেক নেবেন শাকসবজি। সেগুলোও কিন্তু কার্বোহাইড্রেট। মোস্টলি কার্বোহাইড্রেট। তবে ওগুলো হজম হতে একটু সময় বেশি লাগে, সেজন্য ওনারা বলেন যে এগুলো আ অত ক্ষতিকর নয়। সেটা রক্তে যে গ্লুকোজের মাত্রা সাৎ করে বাড়িয়ে ফেলা, সেই দিক বিবেচনা করলে সেটা আসলে তত ক্ষতিকর নয়। কিন্তু এর রক্তে যার চিনি সহ্য হয় না, যার রক্তে চিনি বেড়ে যায়, তার জন্য তো ওইটুকুই বা দরকার কি? চিনি বাড়লেই তো সমস্যা। তাকে ওষুধ খেতে হয়। তো তাহলে ওইটা বাদ দিয়ে যদি আমরা ওই প্রোটিন জাতীয় খাবার যেটা মাছ, মাংস, ডিম, সেটা বাড়িয়ে খাই, দোষ কি? কিন্তু উনি সেই যে সুষম খাদ্য অভ্যাস বা সুষম খাদ্য ব্যবস্থা, তার একজন প্রপোনেন্ট। সুষম খাদ্য যে আসলে আমাদের জন্যে সবথেকে উপকারী, তার সপক্ষে কোনো প্রমাণ আছে কি? না, নাই। কারণ সুষম খাদ্য যেটাকে উনি বলেন, সেই খাদ্যের উপর ভিত্তি করে কোথাও কোনো পরীক্ষামূলক গবেষণা করা হয়নি। যে একদলকে এইরকম সুষম খাদ্য প্রতিদিন খাওয়ানো হলো ১০ বছর ধরে। আর অন্য দলকে অ্যা সাধারণ খাদ্য খাওয়ানো হলো। তারপরে পার্থক্যটা বিচার বিবেচনা করা হলো। এরকম গবেষণা কোথাও হয়নি। সুতরাং এই তথ্যগুলো আসলে অ্যা অত্যন্ত অনির্ভরযোগ্য তথ্য। সুতরাং এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি মাপার।
মানে দাড়িপাল্লা দিয়ে মাপা থেকে আমি মনে করি যে প্লেট মডেল খুব ইজি, এটা দিয়ে কিন্তু কেউ ইজিলি ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানীয় লবণ হ্যারি জনসনের সাইড পাস ৩, ২, ১ গেল কই স্কিপ। ডায়াবেটিক পেশেন্টরা বলে যে রুটি খাওয়া ভালো। রুটি আর ভাতের মধ্যে আসলে কি পার্থক্য আছে? রুটি রুটি আর ভাত পার্থক্য কিছু আছে। আর ভাতের মধ্যে কোনোই পার্থক্য নেই। শুধু পার্থক্য কোথায়, রুটিটা আমরা গুনতে পারি, ১ টা রুটি খেলাম, ২ টা রুটি খেলাম, ৩ টা রুটি, আর ভাতটা আমরা গুনতে পারি না। অনেক সময় খেতে থাকলে ভাত অনেক খাওয়া হয়ে যায়, আমি গুনতে পারি না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে গ্লাইসেমিক ইনডেক্স বলি আমরা, যে ১ গ্রাম কার্বোহাইড্রেট খেলে কতটুকু সুগার বাড়বে। বেসিক্যালি রুটিতে কিন্তু ভাতের থেকে সুগার বেশি বাড়বে। সমান পরিমাণ যদি কার্বোহাইড্রেট আমরা গ্রাম ধরে যদি আমরা হিসাব করি। সুতরাং কেউ যদি রুটি খেয়ে গ্যাস হয় পেটের মধ্যে, তাকে যদি আমরা বলি যে তুমি ওকে, তাকে জোর করে রুটি খাওয়ানো কেমন? অনেকে বাসা থেকে প্রেশার দেয় না, তোমাকে রুটি খেতেই হবে, তোমার ডায়াবেটিস হচ্ছে। এসেনশিয়াল না। আপনি ৩ বেলা ভাত খান, কিছু যায় আসে না। তো রুটি আর ভাত কিন্তু আসলে এক নয়। উনি যেরকম বললেন যে কোনো পার্থক্য নেই, সেটা ঠিক কথা নয়। অ্যাম ভাতের ওই একটা কথা তো উনি নিজেই শেষে বললেন যে রুটি খেলে আসলে রক্তে চিনিটা আরো দ্রুত বাড়ে। গ্লাইসেমিক ইনডেক্স এর দিক থেকে রুটিটা আসলে আরো খারাপ। তো কি জানি আমি যে চার্ট দেখেছিলাম তাতে ভাতের তুলনায় রুটিটা একটু ভালো ছিল। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে রুটির মধ্যে অন্য জিনিস আছে। রুটির মধ্যে গ্লুটেন আছে যেটা আমাদের অন্ত্রের ক্ষতি করে। রুটির এই গ্লুটেনকে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস হবার কারণ হিসেবে দেখা হয়। অটো ইমিউন যে ডিজিজগুলো হয়, থাইরয়েড নষ্ট হয়ে যাওয়া, প্যানক্রিয়াস নষ্ট হয়ে যাওয়া, এই জাতীয় অসুখগুলোর ক্ষেত্রেও রুটির ওই গ্লুটেনটা একটা নেতিবাচক ভূমিকা রাখে বলে সন্দেহ করা হয়। তো সে কারণে ডায়াবেটিস রোগীকে ভাতের পরিবর্তে রুটি খাওয়ানোটাই বরং আরো বেশি ক্ষতিকর। চিনি তো বাড়বেই, সঙ্গে এই গ্লুটেন গিয়ে শরীরে আরো ক্ষতি করবে। তো সেজন্যে রোগীকে রুটি খাওয়ার পরিবর্তে আসলে ভাত খাওয়ানোটাই ভালো যদি সে ভাত না খেয়ে না পারে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে তার যেহেতু দেহে অ্যা ভাত খেলে রক্তে চিনির মাত্রা বেড়ে যায়। কারণ ভাত হজম হয়ে গ্লুকোজ হবে, গ্লুকোজটা গিয়ে রক্তে গ্লুকোজ বাড়াবে। তার খাওয়ার দরকারটা কি এটা? এটা যে তাকে খেতেই হবে তা তো নয়। অ্যা ভাত ছাড়া মানে শর্করা জাতীয় খাবার ছাড়াই মানুষ আজীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারে। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো একটা মানুষ যদি ১ কণা শর্করাও না খায় সারা জীবনে, তাহলেও সে সুস্থ থাকবে যদি সে ওই তার যে আমিষের চাহিদা এবং চর্বির চাহিদা, ফ্যাটের চাহিদা সেটাকে ঠিক মতন পূরণ করে তাহলে ভিটামিন-টিটামিন যেগুলো লাগে, মিনারেলগুলো এগুলো যদি ঠিক মতন করে তাহলে শর্করা সারা জীবনে সে ১ কণা না খেলেও তার কোনো ক্ষতি হবে না। কেন? কারণ আমাদের লিভার শর্করা তৈরি করতে পারে। গ্লুকোজ আমাদের লিভারে তৈরি হয় প্রয়োজনে। তো যদি আমরা না খাই তাহলে রক্তে সর্বনিম্ন যেটুকু থাকা দরকার আরকি, যেটুকু না থাকলেই নয়। আমাদের লিভার সেই মাত্রাটাকে তৈরি করে রক্তের মধ্যে দিয়ে রাখে। আর সেটাই আমাদের জন্য সবথেকে নিরাপদ মাত্রা। সুতরাং শর্করা খাওয়ার তো কোনো কারণ নেই ১ নম্বর। আর ২য় কথা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিক রোগীর জন্য শর্করা বরং ক্ষতিকর। তার খাওয়ার কোনোই কারণ নাই। এটা তার জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্ষতিকর খাবার কেন খাবো? কেমন? কিন্তু পরিমাণটা যদি আপনি ঠিক রাখেন, ১ টা রুটির বদলে পৌনে ১ কাপ ভাত, ২ টা রুটির বদলে ১.৫ কাপ ভাত, ৩ টা রুটির বদলে ২ কাপ ভাত। আপনি ৩ বেলা ভাত খান। কি কাপ হবে? কি চায়ের কাপের কাপ? ৪ কাপের কাপ, যেটা ১২৫ এমএল পানি ধরবে যে কাপের মধ্যে, হুম, সেটা। মগ না কিন্তু। ওকে। ১৫০ গ্রাম ১২৫ এমএল এর কথা উনি বললেন। তো আমি আরেকটু বড় কাপের কথা বলি। ডাক্তার ডেভিড আনউইন সে বিষয়ে তথ্য দিয়েছিলেন যে ১৫০ গ্রাম রান্না করা ভাত, বাসমতি চালের তথ্য উনাদের কাছ থেকে এসেছিল। যদি একজন রোগী, একজন লোক, সুস্থ লোক বা ডায়াবেটিক যাই হোক, তিনি যদি খান তাহলে উম মানে তার রক্তে প্রায় ৯ চা চামচ চিনি খাওয়ার যে প্রভাব, ঠিক একই রকম প্রভাব পড়ে। ১৫০ গ্রামে ৯ চা চামচ চিনির সমান প্রভাব পড়ে। তো যদি ২ কাপ খান সেরকম, তাহলে ৯ দুগুণে ১৮। আর আমাদের রক্তে, আমাদের দেহে, একজন সুস্থ মানুষের দেহে কতটুকু চিনি থাকে? ১ চা চামচ, ৫ গ্রাম। একদম পুরো শরীরে মাত্র ৫ গ্রাম এই গ্লুকোজ থাকে। আর আপনি যদি ভাত খান তাহলে হয়ে যাচ্ছে ৯ চা চামচ। যেটা কিনা আমাদের চাহিদার তুলনায় অনেক গুণ বেশি। সেজন্যেই গন্ডগোলগুলো লাগে। তাই টাইপ 2 ডায়াবেটিক রোগীদের জন্য শর্করাটাকে বাদ দিতে হবে। যতটা সম্ভব। মানে একেবারে বন্ধ করে দিতে পারলে একেবারে সবথেকে ভালো। অবশ্যই যারা ঔষধ নিচ্ছেন তাদের চিকিৎসকের অধীনে করতে হবে। কিন্তু এইটাই আপনার অসুখটাকে সারিয়ে ফেলবে। স্যার ডায়াবেটিকের নানান ধরনের চিকিৎসা ওষুধ আপনারা দিয়ে থাকেন। ইনসুলিন হচ্ছে সর্বশেষ ওষুধ। তো এর আগের স্টেপগুলিতে স্যার কি ধরনের ওষুধ যাদের ডায়াবেটিক হয় তাদেরকে প্রেফার করেন? অবশ্যই আমরা যেটা বলি যে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কারো যদি ডায়াবেটিস কন্ট্রোল না হয়, মেটফর্মিন নামে একটা ওষুধ আছে, যেটা লাইফস্টাইল মডিফিকেশনটা ১ম কথা। কিন্তু উনারা যে লাইফস্টাইল মডিফিকেশন এর বুদ্ধি দিয়ে থাকেন, এই যে ৬ বেলা খাওয়া এবং তারপরে হাঁটা, এগুলো দিয়ে আসলে কাজ হয় না।
তো এগুলোতে কাজ না হলে যাদের ওজন বেশি হয়ে গিয়েছে তাদের ওজন কমে না। কারণ এই ৬ বেলা খাওয়ার মাধ্যমে উনি রক্তে সবসময় ইনসুলিন বাড়িয়ে রাখছেন। ইনসুলিনের কাজ হচ্ছে মানুষকে মোটা বানানো। সুতরাং মানুষটা মোটা হচ্ছে আর খেটে মরেছেন, হেঁটে যাচ্ছেন কিন্তু ফল হচ্ছে না। এবং এই মানুষগুলি দুর্বলতায় ভোগেন। কারণ অতিরিক্ত ইনসুলিনের কারণে যখন এই কোষগুলো, আমাদের পেশির কোষগুলো ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে পড়ে, ইনসুলিনের সংকেতে কাজ না করে, তখন গ্লুকোজ কিন্তু পেশিতে ঢুকতে পারে না। এই ইনসুলিনের সাহায্য ছাড়া গ্লুকোজ এই পেশিকোষের ভেতরে ঢুকতে পারে না। আর ঢুকতে না পারলে পেশিকোষ শক্তি তৈরি করতে পারছে না। অন্যদিকে ইনসুলিন বেড়ে থাকার কারণে চর্বি ভাঙাও বন্ধ। দেহের মধ্যে যে চর্বি জমে আছে সেটাকে ভেঙে যে পেশি চলবে, কারণ পেশি কিন্তু চর্বি ভাঙিয়ে চলতে পারে। কিন্তু বা ফ্যাটি অ্যাসিড ব্যবহার করে আমাদের পেশিগুলো চলতে পারে। কিন্তু সেটাও হচ্ছে না, কারণ ইনসুলিন বেড়ে রয়েছে। চর্বি ভাঙা বন্ধ। তাতে মানুষটা তখন যদি হাঁটতে হয়, এই মানুষটা আমার মতন আমি যদি হাঁটতে যাই, আমার যতটা কষ্ট লাগবে, তার হয়তো ৫০ গুণ বেশি কষ্ট হবে এই মানুষটার। দেহে শক্তি তৈরি হচ্ছে না। উনি হাঁটবেন কি? কিন্তু এই ডাক্তাররা অ্যা বিষয়গুলো নিয়ে আসলে পরিষ্কার ধারণা থাকলে এই কথাগুলো উনারা রোগীদেরকে বলতেন না যে, "আপনাকে হাঁটতে হবে। আগে লোকটাকে দেখুন, তার ওজন যদি বেশি হয় তাহলে ডায়েটের মাধ্যমে আগে ওজন কমান। ওজনটা কমিয়ে দিলে তারপরে বলুন তিনি হাঁটুন।" সেটা উপকারী। কিন্তু উনারা সে কথা তো বলেন না। যেটা হচ্ছে যে এই মেটফর্মিনের বয়স হচ্ছে 60 ইয়ার্স। এর ভালো খারাপ সব দিক আমাদের জানা। কেমন? মানে সময় পরীক্ষিত বন্ধু মেটফর্মিন সবথেকে কম দামি ওষুধ এবং সবথেকে ভালো ওষুধ এটা। এত মিষ্টি করে মেটফর্মিনের কথা বললেও কথা শুনে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই তাহলে মেটফর্মিন খাওয়া শুরু করে দেওয়া উচিত। না। মেটফর্মিনটা একটা কেমিক্যাল যেটা আমাদের দেহের যে স্বাভাবিক আ ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে ব্যাঘাত ঘটায় এবং এটাকে প্রফেসর বেন বিকম্যান বলেন যে এটা একটা মাইটোকন্ড্রিয়াল টক্সিন। অর্থাৎ আম আমাদের কোষের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে, যেটা শক্তি উৎপাদনের কেন্দ্র, এই মেটফর্মিন হচ্ছে তার জন্যে একটা বিষ। ওই যন্ত্রটার কাজের মধ্যে এটা ব্যাঘাত ঘটায়। সুতরাং এটাকে ভালো বলার আসলে কোনো যৌক্তিক কারণ নেই। এটা ছাড়া যদি জীবন ধারণ করা যায় তাহলে সেটাই করতে হবে। শর্করা না খেলে রক্তে চিনি বাড়ে না। না বাড়লে মেটফর্মিন ঘোড়ার ডিম খাওয়ার দরকার পড়ে না। তাই না? তো সেটাই আমাদের করণীয়। কিন্তু উনারা মেটফর্মিন ধরিয়ে দেবেন। আর মেটফর্মিন খেলে অন্য যে সমস্যাটা অনেকের হয় সেটা হচ্ছে যে অনেকের ডায়রিয়া হয়। মেটফর্মিন ডায়রিয়ার ঘটনা ঘটায়। তো তাতে লোকজন প্রফেসর বেন বিকম্যান এই সতর্কতা অনেক ক্ষেত্রেই বলেন যে যারা মেটফর্মিন খায় এবং যারা এই পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হয়, কারণ সকলে আক্রান্ত হন না আসলে। তো যারা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের হঠাৎ করে মনে হলো যে একটা পাদ এসছে, তারা পাদটা দিলেন। কিন্তু তারা নিশ্চিত থাকতে পারবেন না এটা কি পাদই বেরিয়েছে না পরিবার সহ চলে এসছে। তারা কিন্তু সেটা বলতে পারবেন না। এবং সেই যে কারণে সামাজিক কোনো আ গ্যাদারিং এ গেলে, কোনো বাইরের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলে, অফিসে, আদালতে উনারা অত্যন্ত তটস্থ হয়ে থাকেন। যে যদি হঠাৎ করে পেটে গ্যাস হয় তাহলেই উনারা ভয় পেয়ে যান, এটা কি গ্যাস নাকি ২ নাম্বার চলে এলো? এই হচ্ছে সমস্যা। শুধু ডায়াবেটিস কন্ট্রোল করে না এটা, এটা আপনার ওজন বাড়তে দিবে না। আপনার ক্যান্সার প্রিভেন্ট করে ইভেন এই মেটফর্মিন। এরকম অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে। সুতরাং এটা একটা ব্লকবাস্টার খুবই ক্যান্সার প্রিভেন্ট করে? ই আম ওয়েল মেটফর্মিন নিজে আসলে ক্যান্সার ঠিক প্রিভেন্ট করে তা নয়। ক্যান্সারের মূল কারণ যেহেতু এই যদি ক্যান্সার দেহে হয়ে যায়, তাহলে চিনিতেই ক্যান্সারটা আসলে বেঁচে থাকে এবং ক্যান্সার হওয়ার পেছনে ইনসুলিন হরমোনটা একটা বিশাল ভূমিকা রাখে। তো আপনি যদি মেটফর্মিন খাওয়ার মাধ্যমে যে দেহে রক্তে চিনির পরিমাণটা কমিয়ে ফেলতে পারেন, তাহলে ইনসুলিনটা আর আগের মতন বাড়ে না। ফলে আম যে ক্যান্সারের ঝুঁকি সেটা কমে আসে। তবে মেটফর্মিন যে নিজেই ক্যান্সারের বিরুদ্ধে কোনো কিছু করে বা ক্যান্সার হওয়ার হাত থেকে আমাদের রক্ষা করে, সেইরকম সেইরকম এখনো পাওয়া যায়নি। খুবই ভালো ওষুধ এবং এটাই আমরা সব পাবলিক করতে মেটফর্মিন ফরম্যাটের ওষুধ কি কি? মেটফর্মিনের ওষুধের মধ্যে আপনি ট্রেড নেম যদি জিজ্ঞেস করেন তাহলে কমেট, নোভেসিড, ওরামেড, ইনফরমেট, নেট এই নামে পাওয়া যায় ওকে, ওষুধগুলো আরকি। তো এগুলো যেকোনো একটা আপনি খেতে পারেন। মেটফর্মিনটা শুরু করি আমরা বেসলাইন কেমন ডায়াবেটিক এর পরে মেটফর্মিন। তারপরে ২ টা ভাগ হয়ে যায়। কারো হার্টের রোগ আছে কি হার্টের রোগ নাই। কারো কিডনি রোগ আছে কি কিডনি রোগ নাই। যদি হার্ট কিডনি রোগ থাকে তাহলে এক রকমের সেকেন্ড ড্রাগ কোনটা হবে সেটা আমরা ওইটা বলি। থাকবে বাট সেকেন্ড ড্রাগ। সেকেন্ড ড্রাগ কোনটা হবে ওইটা একটা গ্রুপ আছে। SGLT2 ইনহিবিটর, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট দুটো ওষুধ আছে যাদের হার্ট এবং কিডনির এস্টাবলিশড অথবা ভেরি হাই রিস্ক ডেভেলপ তাদের একটা গ্রুপ। আর অন্যান্য গ্রুপ হচ্ছে যাদের হার্টের রোগ নাই, কিডনির রোগ নাই অথবা রিস্ক নাই খুব বেশি তাদের জন্য যেকোনো ওষুধ ইউজ করা যায়। এরকমভাবে আমরা ট্রি মানে একটার পর একটা আমরা দেখতে থাকি যে তার কন্ট্রোল যদি না হয় তাহলে আমরা অ্যাড অন করতে থাকি। তবে খুশির বিষয় হচ্ছে যে যারা ডায়াবেটিসের জন্য হাঁটে, খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করে, ৬ ঘন্টা ঘুমায়, তাদের কিন্তু এই যে দ্রুত গতিতে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা তারপর ইনসুলিনে চলে যাওয়ার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু অনেক পেছনে যেতে স্যার একবার কারো তো শুনলেন এবং উনার কথা মতে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু এইটাই হবে। যে আপনার ১ম এ রক্তে চিনি বেশি, মেটফর্মিন দেবো। তারপরে এই যে উনার যে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ছক উনারা ব্যবহার করেন, এটা হয়েছে তাহলে এটা, এটা হয়েছে তাহলে ওইটা। এইরকম করে রোগীকে একটার পর একটা ওষুধ দিতে থাকবেন এবং তারপরে শেষ পর্যন্ত গিয়ে ইনসুলিন ইনজেকশন দেয়া হবে। কিন্তু এইটাই রোগীর বাকি জীবন।
এই অসুখটা যে আসলে শর্করা খাওয়া বন্ধ করে দিলেই সারিয়ে ফেলা সম্ভব এবং মেটফর্মিন খেয়ে আসলে উনি সেই কাজটাই করেন। রোগীকে ১ম এ শর্করা জাতীয় খাবার খেতে বলছেন। খেয়ে যখন রক্তে চিনি বাড়ছে তখন মেটফর্মিন খেয়ে সেটাকে আবার কমানোর চেষ্টা করছেন। কোন আহাম্মকি এটা? ডায়াবেটিক হয়ে গেলে সে কি চিরকালের ডায়াবেটিক রোগী নাকি সে ভালো হওয়ার সম্ভাবনা থাকে? যদি অন্য কোনো কারণে ডায়াবেটিস হয়, যেমন স্টেরয়েড, কেউ মোটা হওয়ার জন্য স্টেরয়েড খাচ্ছে, কেউ শ্বাসকষ্টের জন্য খাচ্ছে, কেউ ত্বক ফর্সা করার জন্য স্টেরয়েড লাগাচ্ছে। কেমন এই স্টেরয়েডের কারণে যদি ডায়াবেটিস হয়, আপনি যখন ওষুধটা উইথড্র করে দিবেন, খুব লং টার্ম যদি না খেয়ে থাকেন তাহলে ডায়াবেটিস ভালো হয়ে যায়। প্রেগন্যান্সির কারণে যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে, প্রেগন্যান্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে 30% পেশেন্ট ভালো হয়ে যায়। এরকম অনেক ডিজিজ আছে যেটার কারণে ডায়াবেটিস হয়, ওটা ওভারকাম করে দিলে ডায়াবেটিস ভালো হয়। এটা একটা গ্রুপ অফ ডিজিজ যেটাকে আমরা বলি আদার স্পেসিফিক টাইপ। এটা ছাড়া প্রত্যেকটা ডায়াবেটিস কিন্তু পারমানেন্ট আসলে। এটা আপনার একবার ডায়াবেটিস হলে আপনি সবসময় ডায়াবেটিস ধরতে হবে আপনাকে। আপনি কেয়ারে থাকবেন, ভালো থাকবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু লেভেলটা আপনার গায়ে থাকবে আপনি ডায়াবেটিক। তো উনারা ধরে নিচ্ছেন যে যার একবার ডায়াবেটিস হয়েছে আর তার ডায়াবেটিস সারবে না। তো অথচ আম ডাক্তার ডেভিড আনমুইনের গবেষণা থেকে এটা প্রমাণিত এবং তিনি ব্রিটিশ মেডিকেল জার্নালে সেই তথ্য প্রকাশ করেছেন যে ডায়াবেটিসটা আসলে রিভার্স করা যায়। ডায়াবেটিসটাকে আসলে সারিয়ে ফেলা যায়। তো কিন্তু উনারা সেই কথা মানে সেই স্টাডিটা পড়েও দেখেননি। আর সেই বিষয়ে এই একই রকম কথা বলে চলেছেন। তো এই পর্যায়ে আমি একটু পজ দেব। কারণ হচ্ছে গিয়ে আমার বাবা কলিং বেল বাজাতে শুরু করেছেন এবং আমার বাবা কলিং বেল দেয়া মানে হচ্ছে যে আমাকে এক্ষুনি উনার সামনে যেয়ে হাজির থাকতে হবে। তো আমি অ্যা ১ সেকেন্ড বাবাকে অ্যাড্রেস করে তারপরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। ফিরে এলাম। চলুন এবারে বাকি অংশটা দেখে শেষ করি। এবং আপনাকে নিয়মকানুন মানতে হবে। তো ডায়াবেটিক হলে মানুষ শুকিয়ে যায়, এটা একটা প্রবাদ আছে। আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তারও শুকাতে বলে। এই যে শুকনা হওয়ার বা ওজন কমানোর যে বিষয়টি, এটি কেন বা ডায়াবেটিস হলে কেন শুকায়? ডায়াবেটিস হলে কেন শুকায়? সে একটা প্রশ্ন। আবার ওজন যখন কমাতে বলে তখন কেন ওজন কমে না? সেটাও আরেকটা প্রশ্ন। আচ্ছা, যদি কারো ডায়াবেটিস হয় এবং অনেক বেশি সুগার থাকে, তাহলে কিন্তু বডিতে কি হবে? সুগার ঘুরে বেড়াচ্ছে কিন্তু সুগারটা কোষের মধ্যে ঢুকতে পারছে না। কোনো কাজে লাগছে না। শুধু ওই ভেসেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আল্টিমেটলি ইউরিন দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। এটা তো এনার্জি, এটা আপনার ক্যালোরি। এটা বের হয়ে চলে গেলে আপনি শুকাবেন, এটাই স্বাভাবিক। কারণ সেটি ব্যাপারটা কি দেখেন তিনি খুব আর্টিস্টিক্যালি চমৎকারভাবে উনি মূল বিষয়টাকে কিন্তু পাশ কাটিয়ে গেলেন এবারেও। রক্তে অনেক সুগার থাকে কিন্তু তারপরেও সুগার কোষের ভিতর ঢুকতে পারে না। কেন? কেন ঢুকতে পারবে না? কেন ঢুকতে পারবে না প্রশ্ন করলেই সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স এর কথাটা আসবে। কারণ ইনসুলিনটা কাজ করছে না সেজন্যে অ্যাম আ চিনিটা কোষের মধ্যে ঢুকতে পারছে না। এবং মজার ব্যাপার হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিসে তো আমাদের প্যানক্রিয়াস ইনসুলিন উৎপাদন করে। এরকম তো নয় যে ইনসুলিন উৎপাদন সে করে না। যেটা কিনা টাইপ 1 ডায়াবেটিসে হয় যে প্যানক্রিয়াস ইনসুলিন উৎপাদনই করে না। তার ক্ষেত্রে বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। ঠিক। কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে তো প্যানক্রিয়াস ইনসুলিন উৎপাদন করে। তাহলে ইনসুলিন কাজ করে না কেন? তাই না? এই প্রশ্নটি এলেই কিন্তু সমস্যাটি যে আসলে ইনসুলিন সংক্রান্ত, রক্তের মধ্যে যে ইনসুলিনের মাত্রাটাই অত্যাধিক, এই কথাগুলো এসে যাবে। কিন্তু উনি খুব সুকৌশলে সেটাকে এভয়েড করে গিয়ে বললেন যে রক্তে যেহেতু চিনি বেশি থাকবে সেজন্য এই চিনিটা আসলে আমাদের কোষের ভিতর ঢুকবে না। হুম? আপনার শরীরে কোনো খাবার কোনো কাজে লাগছে না, খাবার অ্যাসিমিলেশন হচ্ছে না। এটার কারণে মানুষ শুকায়। আর ডাক্তারের কাছে গেলে মানুষ শুকাইতে বলে ডাক্তার, কারণ হচ্ছে যে ৫ থেকে ৭% ওজন কমানো হচ্ছে যে ডায়াবেটিস চিকিৎসার একটা প্রাথমিক টার্গেট। অনেক মানুষের ডায়াবেটিক হলে তার চেহারায় এক ধরনের ছাপ পড়ে যে দেখেই মানুষ রিড করতে পারে যে একটা ভালো প্রশ্ন করেছিস। তোরে দেখে কিন্তু তাই মনে হইতেছে। এ এ গলার পাশে যেভাবে ফুইলা আছে, এটা ভালো লক্ষণ না, হ্যাঁ? তারপরে আরো কিছু লক্ষণ আসলে কাছে থেকে দেখতে পারলে বুঝতে পারতাম বা দেখাইতে পারতাম হয়তো। কিন্তু তোর দেহের মধ্যেই বেশ কতগুলো লক্ষণ আছে যে তুই নিজে মেটাবলিক সিনড্রোমের রোগী। অ্যা একটা কাজ করি যদি সম্ভব হয়, এই খালি পেটে ১২ থেকে ১৪ ঘন্টা না খেয়ে থেকে, তারপরে খালি পেটে গিয়ে রক্ত দিয়ে ওই লিপিড প্রোফাইল পরীক্ষাটা করবি। লিপিড প্রোফাইল পরীক্ষা করে যদি তোর যে রক্তে যে ট্রাইগ্লিসারাইড যেটা আসবে, সেটাকে তোর HDL যেটা আসবে সেটা দিয়ে ভাগ করলে, ভাগফল যদি ১.৫ এর উপরে হয়, তাহলেই একটু দুশ্চিন্তা করবি। যদি ২ এর উপরে হয়, তাহলে যত বেশি বাড়বে তত বেশি দুশ্চিন্তা করবি। হ্যাঁ? তো তাহলে এই পরীক্ষাটাই হচ্ছে অ্যা আ তোর মেটাবলিক্যালি তোর স্বাস্থ্যটা কেমন আছে তার একটা মার্কার। এটার মাত্রা যদি বেশি থাকে তাহলে তার সঙ্গে, সঙ্গে দেহের মধ্যে ইনফ্লামেশন, প্রদাহ আসলে বেড়ে থাকে। আর প্রদাহ বেড়ে থাকলে ওই আমাদের মুখের যে ফোলা, ফোলা একটা ভাব হয় সেটা আসে। আমাকে দেখে খানিকটা ওই তালপাতা সেপাই বলে মনে হচ্ছে। আর তোর দিকে তুই যদি তাকিয়ে দেখিস বেশ গাবলু-গুবলু ফোলা, ফোলা রয়েছে। রয়েছে কিন্তু পানি আটকে। শরীরের মধ্যে পানি আটকে রয়েছে। কখনো, কখনো সেটা এই ইনফ্লামেশন এর বেড়ে থাকার কারণে হয়। ইনফ্লামেশন থেকে অনেক রকমের অসুখ হয়। বা অনেকগুলো অসুখকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যায় ইনফ্লামেশন। সুতরাং সাবধান হওয়া দরকার। ব্লাড টেস্টটা যদি পারিস করে ফেলিস। ঠিক আছে? ডায়াবেটিক বা তোমার কি ডায়াবেটিকের সিম্পটম আছে? এটা কেন স্যার? বা এই ডায়াবেটিক হলে চেহারায় ছাপ পড়বে কেন? ডায়াবেটিস হলে চেহারায় কখন ছাপ পড়বে? ২ টা কারণে ছাপ পড়তে পারে। কেউ একজন অনেক ওজন বেশি, গালটা একদম ভরাট, নাদুস, নাদুস দেখতে কেমন? তো ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল যে তোমাকে ৭% ওজন কমাতে হবে। ওজন কমানোর কারণে তার চেহারাটা একটুখানি
মানে মুখটা একটু ছোট দেখা গেল, মানুষ দেখে বলবে যে, "হ্যাঁ, তোমার কি অবস্থা? তুমি এই অবস্থা কেন? তুমি ভালো করে চিকিৎসা করো অথবা খাওয়া-দাওয়া ঠিক মতো করো, তুমি শুকিয়ে গেছো।" আসলে কিন্তু তার শুকানোটা তার বেনিফিটের জন্য। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানীয় লাস্ট সেগমেন্টটাই হচ্ছে আমি থাকবো না, ক্যামেরার পেছনে কেউ থাকবে না। ডক্টর ইন্দ্রজিৎ তার জীবনে যে কথা কখনো কাউকে বলেননি, যে কথাটি বলতে চান চ্যানেল আইয়ের দর্শককে, তা তিনি বলবেন। তো সেই কথায় যাচ্ছেন তিনি এবং সেই কথা আমি আর বাকিটা কন্টিনিউ করব না। সেই কথা তিনি বলেছেন যে তিনি গান করতে খুব আগ্রহী ছিলেন এবং আম এখন মেডিকেল কলেজ লাইফে তিনি তবলা বাজিয়েছেন প্রচুর এবং তবলা তিনি বাজান। সেটা খুব ভালো কথা। তবলা বাজাতে দোষ নেই। তবলা বাজালে গানের সঙ্গে খুব ভালো কথা। আমি মোটামুটি গান করি, করতাম। এখন যে আর করি তা না। ঘরের মধ্যে বাথরুমে গান করি কিন্তু উম আ কি যেন ওই পারফরম্যান্স হিসেবে যে প্রদর্শনীর জন্য গান সেটা এখন আর করি না। তো সেটা খুব ভালো কথা। কিন্তু রোগী চিকিৎসা করার ব্যাপারে টাইপ 2 ডায়াবেটিক রোগীদের চিকিৎসা করার ব্যাপারে আপনি যে তথ্য দিচ্ছেন, সেই তথ্যগুলো মোটেও বিজ্ঞান ভিত্তিক তথ্য নয় এবং এগুলো রোগীকে কবরের দিকে ঠেলে দিচ্ছে। আপনি এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু ভালো করে শিখুন প্লিজ। তাহলে আপনাকে হয়তো ভবিষ্যতে কোনোদিন প্রফেসর হিসেবে অ্যাড্রেস করতেও পারি। নইলে করব না। তো যাই হোক, এই ছিল এই ভিডিওটি সম্পর্কে আমার পর্যালোচনা বলতে পারেন। অ্যা আপনারা যারা ধৈর্য নিয়ে দেখবেন, যদি তাদের কারো উপকার হয় তাহলে আমার এই প্রচেষ্টা সফল বলে আমি ধরব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করলে, লাইক করলেও এই ভিডিওটি YouTube তখন অন্যদেরকে হয়তো দেখাবে বা Facebook অন্য লোকেদেরকে দেখাবার চেষ্টা করবে। তাতেও কিছু উপকার হবে। আর আমারও পরিচিতি খানিকটা হয়তো বাড়বে। কে শব্দ করে? আমার মা। তো যাই হোক পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে আজকে এইখানেই তাহলে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শর্করা খাওয়া বাদ দিয়ে কিটোজেনিক বা সীমিত শর্করা ভিত্তিক জীবন ধারণ করে এ স এই ডায়াবেটিসের মতন ভয়ংকর অসুখ থেকে নিজেদেরকে রক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।